বলছিলাম আমাদের আমাদের অসম্পূর্ণ যে জায়গাটি সেখানে আমরা আজকে আবার একটু কমপ্লিট করব। অর্থাৎ আমরা এই শীটটা কমপ্লিট করতে পেরেছিলাম না, যে জায়গাতে আমরা স্টপ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। আমরা পার্টিসিপল এবং জিরান্ড সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছিলাম। স্পোকেন ইংলিশে আমাদের এটা খুবই বেশি প্রয়োজন, পার্টিসিপল অ্যান্ড জিরান্ড। এই যে জায়গাটা দেখেন, আমি যদি এইভাবে কথা বলতে চাই, রিডিং ইজ আ গুড হ্যাবিট, অর্থাৎ পড়া একটি ভালো অভ্যাস। এখানে এই বাক্যগুলো আপনি এই জিরান্ড ব্যবহার না করে গঠন করতে পারবেন না, আপনি অন্য কোনোভাবেই এটা পারবেন না। অর্থাৎ জিরান্ডটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, এবং এটা ভার্বেরই একটা চ্যাপ্টার, জিরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। সো ইন সিকুয়েন্স, জিরান্ডের ব্যবহার দেখেছিলাম সাবজেক্ট রূপে কখন জিরান্ড বসে, অবজেক্ট রূপে কোথায় জিরান্ড বসে, প্রেপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ড বসে। হি ইজ ফন্ড অফ প্লেয়িং কার্ডস, হি ইজ ফন্ড অফ প্লেয়িং কার্ডস, কম্পাউন্ড নাউনের অংশ রূপে জিরান্ড বসতে পারে। তো আমরা এই জায়গাটার পর আরো একটা বিষয় দেখবো, 10 কমন ভার্বস ফলোইং ফলোড বাই জিরান্ডস। অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে চলা, আই ট্রাই টু অ্যাভয়েড আর্গুইং, আমি চেষ্টা করি বিতর্কটাকে এড়িয়ে চলতে। আমি কি চেষ্টা করি? বিতর্ক এড়িয়ে চলার জন্য। ফিনিশ অর্থাৎ শেষ করা যখন বোঝায়, আই ফিনিশড রিডিং, আমি পড়া শেষ করেছিলাম। দেখেন টেন্সটা খেয়াল করতে হবে, আই ফিনিশড রিডিং পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আমি পড়া শেষ করেছিলাম। বি অর্থ ইটস অর্থ সিং, কনসিডার ইটস উই কনসিডার লিভিং পার্টি আর্লি, ড্রেড ইট, এখানে অনেকগুলা ব্যবহার দিয়েছি। আই ফিল লাইক ট্রাভেলিং, আই ফিল লাইক ট্রাভেলিং। দেখেন এই যে 10 কমান্ডস ভার্বস ফলোইং বাই জিরান্ড, অর্থাৎ জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত এবং যেটা একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে। আরেকটি দেখিয়েছিলাম পার্টিসিপল, এই পার্টিসিপলটা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। মনে রাখবেন দুইটা কথা, পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, আর জিরান্ড ভার্ব এবং নাউনের কাজ করে। হিয়ার ইউ ক্যান সি, এখানে আমরা দেখবো এবার ইনফিনিটিভ। ইনফিনিটিভের বাংলাটা হচ্ছে অসমাপিকা, পার্টিসিপেলের বাংলাটাও কিন্তু অসমাপিকা। তো ইনফিনিটিভটা কিভাবে বাক্যে গঠিত হয়, কিভাবে এটার ব্যবহার আমরা একটু জেনে নেই। টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। কি বললাম? খুব সহজ একটি কথা বলেছি, কথাটি হচ্ছে টু প্লাস ভার্ব। ভালোভাবে মনে রাখবেন, টু প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। সাধারণত কথা বলার ক্ষেত্রে যখন যেতে, খেতে, করতে, ধরতে ইত্যাদি প্রকাশ করা হয়, তখন ইনফিনিটিভের ব্যবহার করা হয়। এই জায়গাগুলোতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। কোন জায়গাগুলো দেখেন, এখানে সাধারণত যেতে, খেতে, করতে, ধরতে ইত্যাদি প্রকাশ করতে ইনফিনিটিভের ব্যবহার করা হয়। কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভের টু উজ্জ থাকে, এই ধরনের ইনফিনিটিভকে বেয়ার ইনফিনিটিভ বলে। আমরা বিভিন্ন গাইডের নোটবুকে এটা পেয়ে থাকি যে বেয়ার ইনফিনিটিভটা কাকে বলে। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যখন টু উজ্জ থাকে, বেয়ার মানে হচ্ছে ছাড়া। নূপুর ভট্টাচার্য, প্লিজ লেট মি নো দ্যাট, ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? শুনতে পাচ্ছেন আজকের ক্লাসে ভালোভাবে? ক্লাসে যদি কখনো ডিস্টার্ব হয় আমাকে একটু জানাবেন। তো দেখেন এটা খুবই একটা ভালো বিষয়, এখানে শিখতে যাচ্ছি আমরা বেয়ার ইনফিনিটিভটা কাকে বলে। কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভের টু উজ্জ থাকে, এই ধরনের ইনফিনিটিভকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এই BAR বেয়ার, বার ফুটেড যেটা বলা হয়। 21শে ফেব্রুয়ারিতে আমরা যখন ফুল প্রদান করতে যাই শহীদ মিনারে, দেখবেন এই শব্দটা উল্লেখ করা হয়, উই রেসপেক্ট ফর দা মার্টার্স অন দা শহীদ মিনার বার ফুটেড। বার ফুটেড বা বেয়ার ফুটেড, এই BAR বার শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা খালি। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ যেখানে টু বাদ দিয়ে ইনফিনিটিভ করা হয়, এগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। মেক, লেট, নিয়ার, অস, সি, মেক, লেট, নিয়ার, অস, সি, অবজার্ভ, নোটিস, নিড নট, ডেয়ার নট ইত্যাদি। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমরা যেমন প্রথমে আমরা দেখেছি যে টু যুক্ত ভার্ব থাকে, এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু যোগ করলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। এইগুলোর আগে কিন্তু কখনো আমরা ইনফিনিটিভ যোগ করতে, অর্থাৎ টু যোগ না করেও ইনফিনিটিভ তৈরি করব, এগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এর ব্যবহারটা আমরা একটু পরে দেখব। প্লিজ হেল্প মি ডু দা ওয়ার্ক, প্লিজ হেল্প মি ডু দা ওয়ার্ক। দেখেন হি অস্ট দা শিপ সিঙ্ক, এখানে টু সিঙ্ক, কিন্তু এখানে কি দেখলাম, হি অস্ট দা, এয়ার ইউ ক্যান সি, আমি একটু এটা মার্ক করি, বলা হচ্ছে হি অস্ট দা শিপ
সে জাহাজটিকে দেখেছিল সিঙ্ক, ডুবে যেতে। এখানে কিন্তু আমরা টু সিঙ্ক এটা লিখতে পারবো। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই সিঙ্ক শব্দটা, এই সিঙ্ক শব্দটা সি বা সিঙ্ক শব্দের অর্থ ডুবে যাওয়া, এর পূর্বে আমরা টু ব্যবহার করব না, কারণ এটা কিন্তু বেয়ার ইনফিনিটিভের ব্যবহার। কিছু বাক্যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে এবং অবজেক্টের পরে ইনফিনিটিভ ভার্বগুলো অ্যালাউ, অ্যাডভাইস, অর্ডার, ফোর্স, টেল, পারমিট, রিকোয়েস্ট, রিমাইন্ড, ইনফিনিট, ফরবিড, হার্ম, কমপ্লিট, রিমাইন্ড ইত্যাদি। কিছু ভার্ব, কিছু বাক্যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে এবং অবজেক্টের পরে ইনফিনিটিভ ভার্ব গুলো কি বসে? অ্যালাউ, অ্যাডভাইস, অর্ডার। অর্থাৎ মনে রাখবেন, কিছু বাক্যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে এবং অবজেক্টের পরে ইনফিনিটিভ বসে। ইনফিনিটিভ শব্দগুলো এই শব্দ: অ্যালাউ, অ্যাডভাইস, অর্ডার, ফোর্স। হি অর্ডার্ড মি টু গো আউট, আই ফোর্সড হিম টু ওপেন দ্য গেট। আই ফোর্সড হিম, আমি তাকে জোর প্রয়োগ করেছিলাম, টু ওপেন দ্য গেট। এই যে টু ওপেন না, এটা হচ্ছে ইনফিনিটিভ। এটা কিসের ব্যবহার? ইনফিনিটিভ। এখন আমরা দেখব ইনফিনিটিভের কয়েকটা প্রকারভেদ, কিভাবে ইনফিনিটিভটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনফিনিটিভ, টু প্লে। প্রেজেন্ট ইনফিনিটিভটা কি হবে? টু প্লে, খেলতে। টু ওয়ার্ক, কাজ করতে। টু ডু, করতে। আমি কাজটি করতে পছন্দ করি বা আমি কাজটি করতে ভালোবাসি। আই লাইক, পছন্দ করা দিয়ে করি, আমি কাজটি করতে পছন্দ করি। আই লাইক টু ডু দা ওয়ার্ক। দেখেন, এই যে ভার্বের আগে টু যোগ করেছেন, এইটাকে বলা হচ্ছে মূলত ইনফিনিটিভ। আই লাইক টু ডু ইট, আমি এটা করতে পছন্দ করি। আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। আই লাভ টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে ভালোবাসি। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পেলে কোন ফর্ম? এটা প্রেজেন্ট ফর্ম না? অর্ক এটা প্রেজেন্ট ফর্ম। তো তো এর বাম পার্শ্বে যখন টু যোগ করব, তখন এটা প্রেজেন্ট ইনফিনিটিভ হয়ে যাবে। তখন এগুলো কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনফিনিটিভ। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কেমন দেখেন? টু বি প্লেইং, টু বি স্টাডিং, টু বি ওয়ার্কিং। আই অ্যাম এইবল টু বি প্লেইং, টু বি স্টাডিং, টু বি ওয়ার্কিং। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন, এই যে প্লেইং, আমরা জানি এই প্লেইং শব্দটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের একটা চিহ্ন। কিভাবে আমরা বুঝবো? ভার্বের পরে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। হি ইজ স্টাডিং ইন ক্লাস 4, দে আর ওয়ার্কিং ইন দা ফিল্ড। এই যে ওয়ার্কিং, প্লেইং, স্টাডিং, এই যে বাক্যগুলো এখানে বলেছি না, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা চিহ্ন। তো এখানে আমরা এটা এভাবে বলতে পারি যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় এবং এর পূর্বে যখন বি ভার্ব ব্যবহার করা হবে, টু বি প্লেইং, খেলতে, টু বি স্টাডিং, পড়তে, টু বি ওয়ার্কিং, কাজ করতে, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত ইনফিনিটিভ হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ কেমন হয়? টু হ্যাভ ওয়ার্ক। দেখেন, আমি বলেছিলাম হ্যাজ, হ্যাভ, হ্যাড কোনো বাক্যে বসলে ওই বাক্যের পরবর্তী ভার্ব কিন্তু ভি3 হয়ে যায়। এখানেও দেখেন, টু হ্যাভ ওয়ার্ক, টু হ্যাভ কিল্ড, টু হ্যাভ হেল্পড। এটা গেল হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। কিভাবে বুঝবেন? অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকবে এবং তারপর ভার্বের ভি3 থাকবে। তারপর কি থাকবে? ভার্বের ভি3 থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, টু হ্যাভ বিন ওয়ার্কিং, টু হ্যাভ বিন প্লেইং, এটসেট্রা। বেয়ার ইনফিনিটিভটা কি? বেয়ার ইনফিনিটিভ যখন অনুক্ত বা উজ্জ থাকে, ইনফিনিটিভ যখন অনুক্ত অর্থাৎ বলা হয় না বা উজ্জ থাকে, তখন তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। আচ্ছা, এবার দেখবো লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বটা হচ্ছে সংযুক্তকারী ভার্ব। লিঙ্ক মানে আমরা বলি না যে ওই লোকটার সঙ্গে আমার লিঙ্ক ভালো রয়েছে, লিঙ্কেজ ভালো রয়েছে, অর্থাৎ সম্পর্ক ভালো আছে। যখন কোনো ভার্ব সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত অ্যাডজেক্টিভ, নাউন বা সাবজেক্টের সাথে সম্পর্ক যুক্ত করে, তখন তাকে লিঙ্কিং ভার্ব বলে। কি বললাম? যখন কোনো ভার্ব সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে, কি হিসাবে? কমপ্লিমেন্ট, সম্পূরক হিসাবে। মনে রাখবেন এই শব্দগুলা। কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক। কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত অ্যাডজেক্টিভ অথবা নাউনকে সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত করে, তখন তাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এক্ষেত্রে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। দেখেন, লিঙ্কিং ভার্বটা খুব সহজে আমরা এই বাক্যটার মাধ্যমে বুঝতে পারি। এক্ষেত্রে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন দেখেন, বি ভার্ব, বিকাম, ফল, গেট, ফেল, রিমেইন, গ্রো, রান, টার্ন, টেস্ট, সাউন্ড, স্মেল ইত্যাদি। যেমন আমি যদি বলি হি যে টিচার, দেখেন এখানে শিক্ষক, টিচার মানে হচ্ছে শিক্ষক, শিক্ষককে হি, অর্থাৎ হিও যে, টিচারও সে। বলা হচ্ছে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। আমরা এগুলার কিন্তু উদাহরণ দেখব, প্রচুর পরিমাণে এক্সাম্পল পাবো আমরা লিঙ্কিং ভার্বের ডিটেইলস যখন দেখব। কুড নট হেল্প, ক্যান নট হেল্প,
বি ইউজ টু, বি গেট টু, ওর্থ, মাইন্ড, উইথ এ ভিউ টু, বি অ্যাডিক্টেড টু, প্রিফার প্রভৃতি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। যেমন উই ক্যান নট হেল্প লাফিং, আমরা না হেসে পারি না। এই যে বাক্যটা বললাম দেখেন, আমরা না হেসে পারি না, এই ধরনের বাক্য কিভাবে গঠন করতে হবে? উই ক্যান নট হেল্প লাফিং। আই ওয়াজ ইউজ টু ওয়াকিং হেয়ার, আমি এখানে হাঁটতে অভ্যস্ত ছিলাম। হি গট ইউজ টু স্মোকিং, হি গট ইউজ টু স্মোকিং। দি বুক ইজ ওর্থ রিডিং, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু সিং ইউ। আই প্রিফার প্লেইং টু রানিং, আই প্রিফার প্লেইং টু রানিং। দেখছেন, অর্থাৎ আমি দৌড়ানোর থেকে খেলা বেশি ভালোবাসি। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ইনফিনিটিভের কয়েকটা ব্যবহার। প্রেজেন্ট ইনফিনিটিভ ভার্বের সঙ্গে টু যুক্ত করতে হবে, অর্থাৎ টু যুক্ত ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কি হবে? টু বি প্লাইং, টু বি স্টাডিং, টু বি ওয়ার্কিং। পারফেক্ট ইনফিনিটিভ কেমন হবে? টু হ্যাভ ওয়ার্ক, টু হ্যাভ কিল্ড, টু হ্যাভ হেল্প ইত্যাদি। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ একই রকম, টু হ্যাভ বিন প্লেইং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন থাকে না? যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে মাঠে কাজ করিতেছি। এই যে হ্যাভ বিন, টু হ্যাভ বিন ওয়ার্কিং, টু হ্যাভ বিন প্লেইং, এগুলা কিন্তু সব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্বল। তাই বলা হচ্ছে টু হ্যাভ বিন ওয়ার্কিং, টু হ্যাভ বিন প্লেইং ইত্যাদি। আর বেয়ার ইনফিনিটিভ কি? ভার্বের যখন টু থাকে না কিন্তু ইনফিনিটিভের মতো কাজ করে। এটা আমরা কয়েকটা এক্সাম্পল নিচে দেখবো। এটার পর আমরা আরো একটা ভার্বের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব। এটার বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আপনারা অনেকেই শুনেছেন এই কথাটা, প্রযোজক ক্রিয়া। নিজে কাজ না করে যখন আমি অপরকে দিয়ে কাজ করাবো, তখন এই ভার্বটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। ইংলিশে বলা হয় কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বটা কেমন দেখেন? কজেটিভ ভার্বের অর্থ হলো প্রযোজক ক্রিয়া। কজেটিভ ভার্বের অর্থটা কি হবে? প্রযোজক ক্রিয়া। এটা একটু দেখি। অর্থাৎ কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করানোর ক্ষেত্রে যে ভার্বটি ব্যবহার করা হয়, ওই ভার্বটিকে ওই ভার্বটিকে কোয়াজেটিভ ভার্ব বলে। কোয়াজেটিভ ভার্বের অর্থ হলো প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করানোর ক্ষেত্রে যে ভার্ব ব্যবহার করা হয় তাকেই বলা হয় কজেটিভ ভার্ব। বাংলায় কেমন হবে? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু নিজে চাঁদের দিকে তাকাচ্ছে না, তার কোলে যে বেবিটা রয়েছে তাকে বলছে যে বাবু, ওই দেখো আকাশে চাঁদ উঠেছে। এই যে এখানে মা কিন্তু নিজে না দেখে শিশুকে দেখায়, এটাকে বলা হচ্ছে কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। কিছু কজেটিভ ভার্বের উদাহরণ আমরা একটু দেখব। পজিটিভ ভার্বের উদাহরণ দেখেন। নো শব্দের অর্থ জানা, এটা কিন্তু পজিটিভ ভার্ব হবে না। নো শব্দের অর্থ কি? জানা। কিন্তু ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে জানানো। ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে জানানো। সি শব্দের অর্থ হচ্ছে দেখা। শো শব্দের অর্থ হচ্ছে দেখানো। রিমেম্বার শব্দের অর্থ মনে করা। রিমাইন্ড শব্দের অর্থ মনে করানো। ডাইভ শব্দের অর্থ ডুব দেওয়া, আর কাউকে ডুবানো, ডিপ, DIP। ড্রিঙ্ক শব্দের অর্থ পান করা। ড্রেন্স শব্দের অর্থ পান করানো। রাইজ অর্থ নিজে ঘুম থেকে ওঠা, আর রেইজ শব্দের অর্থ কাউকে উঠানো। লে অর্থ শুয়ে পড়া, এটা হচ্ছে ডিরেক্ট ভার্ব। লাই, লাই মানে হচ্ছে শুয়ে পড়া। আর লে শব্দের অর্থ হচ্ছে শুয়ে পড়ানো। লে শব্দের অর্থ কি হবে? শুয়ে পড়ানো। দেখেন, ইট মানে হচ্ছে খাওয়া, ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া, আর কাউকে খাওয়ানো, তখন এটার অর্থ হবে ফিড। ফিড মানে খাওয়ানো। মাদার ফিডস আর বেবি, তার মা তার শিশুকে খাওয়ায়। মা কিন্তু নিজে ভাত খায় না, দেখবেন আমরা মায়েরা এখানে যারা রয়েছি আমরা নিজেরা খাই না, আমরা শিশুকে খাওয়াই। তখন এই ভার্বগুলা কি হবে? পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। নিজে কাজ না করে অপরকে দিয়ে যখন আমি কাজ করাবো, এটা কিন্তু পজিটিভ ভার্ব। মিতা আফরোজ, আমার ক্লাসটি ভালোভাবে শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। জি ভাইয়া। থ্যাংক ইউ। সবাই শুনতে পারছেন? শিলা আক্তার, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, নুরি ফ্রম সিলেট। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, এই যে জায়গাটা না, আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দেখতেছি, কজেটিভ ভার্ব। এই কজেটিভ ভার্বের কিন্তু ডিটেলস আমরা এইখানে কজেটিভ ভার্বটা না দিয়ে আমরা কজেটিভ ভার্ব সম্পর্কে আলাদা একটা চ্যাপ্টার তৈরি করেছি। কজেটিভ ভার্ব ইন রিয়েল মুড এন্ড কজেটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। কেমন? কিছু কিছু ভার্বের ডিরেক্ট কজেটিভ থাকে, যেমন ইট মানে খাওয়া, আর ফিড শব্দের অর্থ খাওয়ানো, ফিড। তো এই যে খাওয়া এবং খাওয়ানো, ইট থেকে ফিড, যখন আমরা এই জায়গাগুলো থাকবে না, ডিরেক্ট পজিটিভ থাকে না, তখন আমাদেরকে কি করতে হয়? তখন কিন্তু আমাদের কয়েকটি ভার্বের সাহায্য নিতে হয়। আমরা এটা নিচের দিকে পাবো। তো এই পজিটিভ ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছি। অর্থাৎ সাবজেক্ট,
কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজটি যখন করানো হয় তখন সেই ভার্বটিকে বলা হয় কজেটিভ ভার্ব। তাকে বলা হয় কজেটিভ ভার্ব। যেমন একটা উদাহরণ দেখব, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমি আমার বাড়িটি রং করিয়েছি, আমি আমার চুল কাটিয়েছি। ছেলেরা দেখবেন সেলুনে গিয়ে চুল ছাটাতে হয়, এটা কিন্তু নিজে করা হয় না, অন্যকে দিয়ে করানো হয়। এই যে কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানো, এই ধরনের ভার্বগুলোকে বলা হচ্ছে কজেটিভ ভার্ব। ভার্ব কাকে বলে? এখন আমরা শিখেছি যে কজেটিভ ভার্ব কাকে বলে। এবার আমরা সেই সূত্র অনুসারে দেখব বি ভার্ব কাকে বলে। বি ভার্ব, যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাকে বি ভার্ব বলে। কত সুন্দর একটা সংজ্ঞা দিয়েছি না? ডেফিনেশনটা একটু দেখেন। বলা হচ্ছে যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাকে বি ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্বকে কি করবে? সাহায্য করবে। আপনারা একটা বি ভার্বের একটু উদাহরণ দিতে পারবেন যে বি ভার্বটা কেমন হয়? বি ভার্বের একটা এক্সাম্পল দেন তো। একটা বাক্য বলতে হবে যেখানে বি ভার্ব থাকবে। অর্থাৎ যেমন দেখেন, যদি বলা হয় আই অ্যাম ইটিং রাইস, সবাই ভালোভাবে খেয়াল করবেন, আই অ্যাম ইটিং রাইস, এই জায়গাটাতে আমি একটু লিখে ফেললাম, আই আই অ্যাম EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE। এখানে দুইটা ভার্ব রয়েছে, ইট একটি ভার্ব আর অ্যাম একটি ভার্ব। তো ইট এর সঙ্গে যুক্ত হয়েছে ইটিং, আর এখানে অ্যামটার সঙ্গে কিন্তু কোনো কিছু যুক্ত হয়নি। অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস, এই যে বাক্যটা আমি লিখে ফেললাম, আমি ভাত খাচ্ছি, এখানে এই ইটকে সাহায্য করার জন্য অ্যাম এসেছে। কি হলো? আই অ্যাম ইট। তো এখানে অ্যাম দিলে এই বাক্যটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সবাই জানি যে মূল ভার্বের পর আইএনজি হয়। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তো এখানে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বি ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স গঠনে সাহায্য করে। এখানে দেখেন ইটিং, এই ভার্বটাকে সাহায্য করছে কিন্তু অ্যাম, এই ভার্বটাকে সাহায্য করছে কে? অ্যাম। তাই বলা হচ্ছে বি ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স গঠনে সাহায্য করে। এই জন্য বি ভার্ব গুলোকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। মনে রাখবেন, বি ভার্ব গুলোকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। হেল্পিং ভার্বের বাংলা, ইয়েস হি ইজ রাইটিং এ লেটার। আরো কয়েকটা বাক্য বলেন তো, এখানে প্রত্যেকে একটু কথা বলতে হবে। কয়েকটা বাক্য আমরা একটু বলি প্লিজ। জীবন শেখ, আপনি কয়েকটা বাক্য একটু বলবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে বি ভার্বটা কন্টিনিউয়াস অক্সিলারি হিসেবে বসেছে। অবশ্যই বলেন, হ্যাঁ। রাইটিং এর লেখা। ইয়েস, আই অ্যাম রাইটিং এ লেটার। তারপর আই অ্যাম রাইটিং এ লেটার। আরো কয়েকটা বাক্য বলতে হবে, একটা দুইটা বলা যাবে না, অনেকটা, মিনিমাম চারটা পাঁচটা বলবেন। হ্যাঁ। ওই হুম, বলেন অবশ্যই। গোয়িং টু স্কুল হবে না? হি ইজ গোয়িং টু স্কুল, এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনটা? ইজ না গোয়িং, কোনটা ধরে নিব? ইজ। ইজ, একদম ঠিক। অর্থাৎ এখানে খুব ভালোভাবে বুঝে নেন, বলা হচ্ছে যে বি ভার্ব গুলোকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। বি ভার্ব গুলোকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। টেন্স অনুযায়ী বি ভার্বের বিভিন্ন রূপ, বলেন হ্যাঁ। হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা আপনার কি এখানে ওয়াজটা কি বিভাব না? হ্যাঁ দেখেন, এখানে সুন্দর একটা কথা বলেছেন, আমি একটু লিখে দেই এই বাক্যটা, এই জায়গাতে লিখ, দেখেন হি ওয়াজ রাইটিং এ লেটার, লিখলাম হি was, WRITING, he was writing a letter, LETTER। এই যে বাক্যটা লিখলাম হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। এটার বাংলাটা হবে সে একটা চিঠি লিখিতেছিল। হি ওয়াজ রাইটিং আ লেটার। এখানে অসটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অস কোন ভার্ব? অস হচ্ছে অক্সিলারি ভার্ব। হি ওয়াজ রাইটিং আ লেটার, এই রাইট হচ্ছে মূল ভার্ব। আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মাত্রই হচ্ছে সেখানে আইএনজি যুক্ত করতে হয়। তো রাইট এর সঙ্গে WRITING, রাইটিং, অর্থাৎ এখানে রাইট হচ্ছে মূল ভার্ব, আর এই মূল ভার্বকে হেল্প করার জন্য এসেছে ওয়াজ। মনে রাখবেন, কন্টিনিউয়াস টেন্সে সর্বদা একটি বি ভার্বের ব্যবহার করা হয়, হেল্পিং ভার্ব। বি ভার্বটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। হি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছিল। আরো কয়েকটা বাক্য বলেন তো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কে বলবেন? ফিউচার কন্টিনিউয়াস, জীবন শেখ, আপনি একটু বলেন প্লিজ, এই বাক্যগুলো বলতে পারবেন? ওয়ালাইকুম সালাম, বলেন। হুম, এনিওয়ান ক্যান সে প্লিজ। স্যার আই উইল বি রাইটিং এ লেটার। হ্যাঁ, আই উইল বি রাইটিং এ লেটার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কে বলেছেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আই উইল গো টু মার্কেট। হ্যাঁ, আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল বি গোয়িং টু মার্কেট। রুমা বেগম প্লিজ।
কিছু বলতে হবে। হুম, হুম। হচ্ছে ক্যাফে, এইগুলা কি হয়, যেমন মিউজিক উইল বি প্লে। মিউজিক উইল বি লিসেন্ড, অথবা দা ওয়ার্ক উইল বি ডান। এই যে উইল বি, শ্যাল বি, এগুলোও কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। অর্থাৎ মনে রাখতে হবে যখন দুইটা ভার্ব থাকবে, খুব ভালোভাবে একটু শুনে রাখেন, যখন দুইটা ভার্ব থাকবে তো প্রথম ভার্বটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হয়। তার উদাহরণটা আমরা একটু ভালোভাবে দেখতে পারি। হি ওয়াজ রাইটিং আ লেটার, হি ওয়াজ রাইটিং আ লেটার। এই যে বাক্যটা দেখেন, হি ওয়াজ রাইটিং আ লেটার, এখানে অজটা কিন্তু প্রথম ভার্ব। এই যে বাক্যে দুইটা ভার্ব অজ এবং রাইটিং, এখানে অজ হচ্ছে প্রথম ভার্ব এবং এই রাইটিংটা হচ্ছে দ্বিতীয় ভার্ব। তো প্রথম ভার্বটাই ওয়াজ কোন জায়গা থেকে এসেছে, এর উৎপত্তিটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের ভিতরে কিন্তু লুকানো ছিল হচ্ছে ওয়াজ। তো এখানে ওয়াজটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাই বলা হচ্ছে যে সেন্টেন্স বলেন। হুম। আই উইল সিং এ সং, এখানে উইলটা কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এটা বি ভার্বের ভিতরের থেকে কি এসেছে, শ্যাল উইল, এটা তো আলাদা একটা ভার্ব হয়ে গেল। কিন্তু এখানে দেখেন আমি বলতে চাচ্ছি কি, যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্রথম যে ভার্বটা, প্রথম বাক্যটা দেখেন, আই অ্যাম ইটিং রাইস, এই যে বাক্যটা, আমি ভাত খাইতেছি, এখানে অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। এটা মনে রাখবেন এইখানে এই লাইনটা দেখেন। হ্যাঁ বলেন। হুম। ইয়েস ইয়েস ইয়েস, হি উইল বি, এখানে কিন্তু দেখেন এই যে বি ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্বকে, আবার একটু দেখেন বি ভার্ব গুলো কোন ভার্বকে, প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব ইটিং, রাইটিং, এটা প্রিন্সিপাল ভার্ব। বি ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স গঠনে সাহায্য করে, এই জন্য বি ভার্ব গুলোকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে হচ্ছে আপনার কি রয়েছে, বি, বিন, বিং, এগুলা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা বসেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ, হ্যাভ বসতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসতে পারে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ, ওয়্যার বসে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন বসে। ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বা উইল বসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি। এই যে দেখেন শ্যাল বি বা উইল বি, এটাও কিন্তু আপনি এখানে অক্সিলারি ভার্ব দিচ্ছেন, ঠিক আছে। এটা যদিও কিন্তু এখানে এই শ্যাল বি উইল বি কিন্তু ডিরেক্ট এখানে বি ভার্ব থেকে আসেনি, তারপরও কিন্তু এখানে বি যুক্ত রয়েছে। দেখেন শ্যাল বি, উইল বি, বি নিজেই কিন্তু একটা ভার্ব। বি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, অর্থাৎ এখানে কিন্তু মনে রাখতে হবে বি নিজেই কিন্তু একটা ভার্ব হিসেবে বসে যায়। আবার বি ভার্বের ভিতরে থেকে যে ভার্ব গুলো বের করে আনা যায়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং ইত্যাদি। এবার আমরা দেখবো ফিউচার পারফেক্ট টেন্সের শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিয়ে কেউ একটা বাক্য তৈরি করতে পারবেন, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দিয়ে? বলেন। অবশ্যই আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, দেখেন এইভাবেই কিন্তু কথা বলা শিখতে হবে। আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করিয়া থাকবো। আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে যাইয়া থাকবো। আমি একটা মোবাইল কিনিয়া থাকবো। আই উইল হ্যাভ বট আ মোবাইল ফোন, আই উইল হ্যাভ বট এ মোবাইল ফোন। এই দেখেন যখন শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করবেন, তখন যে ভার্বটা দিবেন, মনে রাখবেন ওই ভার্বটা কিন্তু ভার্বের ভি থ্রি হবে। ওই ভার্বটা কিন্তু ভার্বের ভি থ্রি। আমি প্রতিনিয়ত একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, কোনো বাক্যে যখন ব্যবহার করবেন, হ্যাজ, হ্যাভ, হ্যাড, কোনো বাক্যে যখন ব্যবহার করবেন, তখন পরবর্তী ভার্বটা কিন্তু ভার্বের ভি থ্রি ফর্ম হবে। এটা মনে রাখবেন, পরবর্তী যে ভার্বটা হবে এটা ভার্বের ভি থ্রি। এই জন্য আপনারা কিন্তু অফিসে যাওয়ার পথে, আসার পথে, বা যখনই একটু 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট সময় পাবেন, প্রচুর পরিমাণে ভার্ব মুখস্থ করতে হবে। আমাদের এই ভার্ব এবং ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে। এটাই হচ্ছে মূলত ভোকাবুলারি। এটাই হচ্ছে মূলত ভোকাবুলারি। এই ভোকাবুলারিটা এইভাবে শিখলে আমাদেরকে বেশি কাজে দিবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন। অবশ্যই আমি কাজটি শেষ করিয়া থাকবো। আই উইল হ্যাভ, দেখেন শ্যাল হ্যাভটা ব্যবহার না করে আপনারা উইল হ্যাভ ব্যবহার করবেন, কারণ রিসেন্ট যে গ্রামার গুলা, এই গ্রামার গুলাতে দেখা গিয়েছে যে শ্যাল হ্যাভ মানে শ্যাল এর ব্যবহারটা খুবই কম, উইল ব্যবহার করা হয়, ঠিক আছে। আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, আই উইল হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক, হি উইল হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক। একটা স্ট্রাকচার শিখাই দিলে। হ্যাঁ বলেন। ক্যাচ দ্য ফিশ। হি উইল হ্যাভ ক্যাচ দ্য ফিশ, এটা হবে, ক্যাচ হবে না। আমি বলেছি না হ্যাভ দিলে, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ দিলে ভার্বের ভি থ্রি হবে, কট দা হবে। হুম হুম। হবে না, হ্যাভ কোথায়? যখন সি হবে এটা থার্ড পার্সন না। হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ, না এখানে হ্যাভ, এখানে হ্যাভ দিতে হবে, আই এর পরে এখানে হ্যাজ হবে না।
এটার ব্যাখ্যাটা কি দেখেন, যখন ওই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব পড়িয়েছিলাম, এটা আমি আরেকটু দেখাই দেই। এখানে সুন্দর প্রশ্ন করেছেন, হি উইল হ্যাজ কেন হয় না, এই জায়গাটা একটু দেখেন। যেমন আমি একটা বাক্য লিখলাম, হি ইটস রাইস, হি, ই এ টি এস, হি ইটস রাইস, আর আই সি ই, হি ইটস রাইস, সে ভাত খায়। খুব ভালোভাবে দেখবেন, এই বাক্যটা আমি যদি লিখি হি ইটস রাইস, সে ভাত খায়, এইটা যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? এনিওয়ান ক্যান সে এই বাক্যটা? স্যার আরেকবার বলেন। এই যে দেখেন উপরে ছোট্ট একটু দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে দেখি, ইটস রাইস, এই যে বাক্যটা আমি লিখলাম, এটার নেগেটিভটা কি হয়? না, ইজেন্ট আসতেছে কেন? ইজেন্ট আনবেন কেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু নট বা ডাজ নট আসে, মনে নাই? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু নট বা ডাজ নট আসে, অর্থাৎ হি ডাজ নট ইট রাইস। দেখেন, হি, ডি ও ই এস, হি ডাজ নট ইট রাইস, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। এই যে হি ডাজ নট ইট রাইস, বা এটার লং শর্ট ফর্মে বলা যায় হি ডাজেন্ট ইট রাইস। এখানে ডাজেন্ট কেন আনলেন? এখানে প্রশ্নটা, ব্যাখ্যাটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে হয় সাবজেক্ট অনুসারে, যে হি না, এই হি থার্ড পার্সন বিধায় এখানে ডাজ নট হয়েছে। যখন যদি এখানে উই থাকতো তখন এখানে ডু নট হতো, উই ডু নট ইট রাইস। এইবার দেখেন, এই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করা হয়, খুবই সহজ, নটটা বাদ দিতে হবে আর এই ডাসটাকে সবার প্রথমে বসাতে হবে। নটটাকে বাদ দিতে হবে, ডাজ হি ইট রাইস, একদম ঠিক। তাহলে দেখেন, এই যে আমি একটি সূত্র শিখাই দিলাম, এইভাবে পৃথিবীতে যত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য আছে, যে যে কয় হাজার, যে কয় লাখ যাই থাকুক না কেন, বাক্যগুলা কিন্তু আমরা এইভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব। কিভাবে? হি ইটস রাইস, এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করব তখন এখানে হি ডাজ নট ইট রাইস। যদি এইটা এইভাবে থাকতো, আই ইট রাইস, আই ইট রাইস, তখন কিন্তু আপনাকে করতে হতো আই ডাজ নট ইট রাইস, এভাবে না, আই ডু নট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। এইবার দেখেন, হি ডাজ, এইবার আমি যদি এটাকে বলি হি ডাজ নট ইট রাইস, তারপর লিখলাম ডাজ হি ইট রাইস, আর তারপর কি লিখবো? ডাজেন্ট হি ইট রাইস। তো এইখানে দেখেন, আমি যখন এই ডাজ নট দিচ্ছি, এই বাক্যটাই খেয়াল করেন, নেগেটিভের বাক্যটা, তো ডাজ নট এর পর আমি ইটস কেন দিচ্ছি না বলতে পারবেন? ইটস এখানে দিচ্ছি না এই জন্য, দেখেন এই ডাজটা কিন্তু, ইয়েস, এই ডাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম, এই ডাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম। ডু ভার্ব থেকে, ইয়েস, এই ডু, ডিড, ডি আই ডি, ডু ডিড ডান, ডি ও এন ই, ডু ডিড ডান। আর এর আইএনজি ফর্ম হচ্ছে ডুইং, ডি ও আই এন জি, ডুইং। আর এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম আমরা অনেকেই জানি না, এটা হচ্ছে ডাজ, ডি ও ই এস। এই জন্য আমাদের ভার্বের 5টা করে ফর্ম মুখস্থ করতে হয়। প্রচলিত গ্রামার বইতে দেখবেন এখানে 3টা করে দেওয়া থাকে, ইট, এট, ইটেন, ডু ডিড ডান, গো ওয়েন্ট গন। কিন্তু আপনি এখানে 5টা করে ফর্ম, এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম ডাজ, এটা যদি না জানেন এই বাক্যটার ব্যাখ্যা দিতে পারবেন না। হি ডাজ নট ইট রাইস, আপনাকে আমি প্রশ্ন করলাম যে হি ডাজ নট ইটস রাইস, কেন হবে না? কেন হবে না? তো আসল ব্যাখ্যাটা হচ্ছে কেন হবে না, ব্যাখ্যাটা এইটা, হি ডাজ নট, এই ডাজ হচ্ছে একটা থার্ড পারসন ফর্ম, আর আবার এখানে কখনো ইটস হয় না। তো দেখেন, এইভাবে আমরা দেখতে দেখতে আরো একটা বিষয় দেখতেছি এখানে, এই যে যে হুম, বলেন অবশ্যই। হুম, হুম, হুম। না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কন্টিনিউয়াস না। হুম, হুম, আর হি ডাজন্ট ইট রাইট, হুম, এটা হচ্ছে নেগেটিভ, হুম, নেগেটিভ ইন্টারগেটিভ না? হুম। হি ডাজেন্ট ইট রাইস, এটা হচ্ছে নেগেটিভ, আর এর ইন্টারোগেটিভ হবে ডাজ হি ইট রাইস, প্রশ্নবোধক। আর যখন হ্যাঁ নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে তখন হবে ডাজেন্ট হি ইট রাইস, ডাজেন্ট ইট রাইস। বুঝতে পেরেছেন? হ্যাঁ। অর্থাৎ নেগেটিভ। এটা দেখেন, আমি কিন্তু প্রথম দিকে এই ক্লাসগুলো অনেকবার করে নিয়েছি, কি একটি বাক্যকে কিভাবে 4 ভাবে আমরা কনভার্ট করতে পারি, অর্থাৎ হুম, 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 এটা বুঝবেন, আস্তে আস্তে দেখবেন বুঝতে পারবেন, সময় গেলে এটা আরো বেশি ভালো বুঝবেন। নিজের ভিতরে রেকর্ড ক্লাসগুলো দেখবেন, পিডিএফ দেখবেন। দেখেন, অ্যারাইজ শব্দের অর্থ জেগে ওঠা, অ্যারাইজ এর পাস্ট ফর্ম কি হবে? অ্যারোজ, পাস্ট ফর্ম কি হবে? অ্যারোজ, অ্যারাইজ, অ্যারোজ। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? অ্যারাইজেন, অ্যারাইজেন। অ্যাওয়াক শব্দের অর্থ জেগে থাকা, অ্যাওয়াক, অ্যাওক, অ্যাওকেন। বি শব্দের অর্থ হওয়া, বি অজ বিন, বি অজ বিন। এই যে দেখেন, এই বিন কোন জায়গা থেকে এসেছে, এটা কিন্তু আমরা অনেকে খুঁজে পাই না, এই জায়গাটা আমরা কনফিউজড হয়ে যাই। কি? বি শব্দের অর্থ হওয়া, আর হয়েছিল বা হয়েছিলাম অজ, আমি একজন শিক্ষক হয়েছিলাম বা ছিলাম, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ টিচার, হি ওয়াজ এ টিচার, হি ওয়াজ অ্যান অ্যাডভোকেট।
আর এই বিনটা কি? এই বিন হচ্ছে ভার্বের V3, অর্থাৎ হইয়াছে বা গিয়াছে বা থেকেছে। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়াছো বা কক্সবাজার থেকেছো? তখন কিন্তু আমরা বিনের ব্যবহার করি। এই বিনটা এসেছে বি ভার্বের V3 রূপে। বি ভার্বের কোন রূপে? V3 রূপে। বিয়ার শব্দের অর্থ বহন করা, বিয়ার বোর বর্ন। বিড শব্দের অর্থ আদেশ দেওয়া, বিড বিড অথবা বেড বিডেন। দেখেছেন এই বাক্যগুলো আমাদের কিন্তু এগুলো, হয়। হ্যাঁ এগুলো অবশ্যই ইউজ হয় প্রত্যেকটা বাক্য, দেখেন এখানে। হুম। বা এই জিনিসগুলো তো স্যার ইউজটা কম হয়। হ্যাঁ ইউজ কম হয়, কিন্তু এটা আপনি করতে পারবেন। যেমন সে আমাকে আদেশ দিয়েছিল, হি বিড মি এখানে, অথবা বেড মি, BADE, অথবা বিডেন, সে আমাকে আদেশ দিয়েছে, হি হ্যাজ বিডেন হ্যাঁ, মি। এই তখন কিন্তু কিন্তু করা হয় এটা হয়, হুম কিন্তু এই যে BID বিট বেট এই জিনিস মানে দুটা দুটা তো ইউজ কম হয় মনে হয়। হুম হুম একটু কম হয়, কিন্তু এগুলো ইউজ হয়ে থাকে, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তারপর দেখেন এখানে রয়েছে বাইট শব্দের অর্থ কামড়ানো। তারপর রয়েছে বিগিন শব্দের অর্থ আরম্ভ করা, ব্রেক শব্দের অর্থ ভেঙে ফেলা, ব্লো অর্থ প্রবাহিত হওয়া, বাই শব্দের অর্থ কেনা। হুম। এই ভার্বগুলো কিন্তু আপনারা একটু কাইন্ডলি দেখেন, এখানে অনেকগুলো ভার্ব দিয়েছে। সেকেন্ড লিস্ট অফ ভার্ব সোর্স অনলাইন, এখান থেকে নিয়েছে যে ডিগ শব্দ, ডিগ ডাক ডাক, ড্র ড্রিউ ড্রন, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, ড্রাইভ ড্রোভ ড্রিভেন। দেখেছেন? যদি বলা হয় আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আপনি চালানো ইংরেজি জানেন? আপনি চালানো ইংরেজি জানেন ড্রাইভ। ড্রাইভ শব্দের অর্থ চালানো, কিন্তু ড্রোভ, ইয়েস আই ড্রোভ এ কার। যদি বলা হয় আমি একটা গাড়ি চালিয়েছি, তখন কি ব্যবহার করতে হবে? তখন ড্রিভেন। ইয়েস আই হ্যাভ আমার ড্রিভেন এ কার। হ্যাঁ বলেন, প্রশ্নটা কি? আমি গাড়ি চালিয়েছিলাম, আমি তো এইভাবে শুনছি যে আই ওয়াজ ড্রাইভ এ কার। আই ওয়াজ ড্রাইভ এ কার, এটা কখনো হয় না। এটা আপনি কিভাবে করছেন? এটা তো হবে না, আই ওয়াজ ড্রাইভিং এ কার হবে, আমি একটা গাড়ি চালাচ্ছিলাম। আপনার ভুলটা দেখেন কোথায়। আই ওয়াজ ড্রাইভিং এ কার, এটা এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, পাস্ট কন্টিনিউয়াস, যে আমি একটা গাড়ি চালাইতেছিলাম। আই ওয়াজ ড্রাইভিং আ কার। কিন্তু আপনি যদি বলেন এইভাবে যদি অজের ব্যবহার করতে পারেন, যে গাড়িটি চালানো হইয়াছে, দ্য কার হ্যাজ বিন ড্রিভেন। অর্থাৎ এইভাবে বলা যায়, যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে আপনি করতে পারেন, তখন হবে আই ড্রোভ এ কার। অথবা যদি বলা হয় আমি একটা গাড়ি চালাচ্ছিলাম, আই ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। তারা একটি গাড়ি চালাচ্ছিল, দে ওয়ার ড্রাইভিং আ কার। এখানে দে এর পরে ওয়ার কেন দিয়েছেন? কারণ দে হচ্ছে আচ্ছা প্লুরাল আচ্ছা। ভার্ব। দে হচ্ছে প্লুরাল ভার্ব, অর্থাৎ ভার্ব যখন প্লুরাল হয়, তখন কিন্তু আপনাকে বা ওখানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাকেও প্লুরাল করতে হবে। সাবজেক্ট প্লুরাল হলে হুম, হ্যাঁ আমি একটি গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং এ কার, আমি এই মুহূর্তে একটি গাড়ি চালাচ্ছি, তখন চলমান থাকলে আপনি এটা বলতে পারবেন। হ্যাঁ কোনটার ব্যবহার বলেন? এই যে বি টু যেটা, তো হ্যাঁ 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 তো আগের পেজটা অনেক কিছু স্যার দেখে হ্যাঁ বলি। এইটা এইটা দেখাচ্ছে, এই যে দেখেন এইটার ড্রপটা আসবে। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর সরি হ্যাঁ পাস্ট ইনডেফিনিট, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে আপনাকে V2 ব্যবহার করতে। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, যদি বলা হয় গতকাল আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ আ কার ইয়েস্টারডে। এখানে গতকাল আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস ইয়েস্টারডে। গতকাল আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম, ইয়েস্টারডে আই বট আ মোবাইল ফোন। এই V2 ব্যবহার করবেন পাস্ট ইনডেফিনিট টেন্সে। V2 ব্যবহার করবেন হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। হুম। হ্যাঁ তা এখানে কিন্তু এই যে সুন্দর কথা বলেছেন, দেখেন এই বাক্যটা আমি একটু লিখে দেখাই আপনাকে। এগুলো না লিখলে দেখেন, এই যে ভার্ব গুলো দিয়েছি না, আপনারা এগুলো কাইন্ডলি একটু মুখস্থ করবেন। এই ভার্ব গুলো মুখস্থ করলে আপনাদেরকে অনেক কাজে দিবে। এখানে আমি এমন কিছু ভার্ব দিয়েছি, যে ভার্ব গুলো আমাদের প্রতিনিয়ত কথা বলার জন্য কাজে লাগে। এখানে এক্সট্রা কোনো ভার্ব কিন্তু দেওয়া হয়নি। এই বাক্যটা একটু দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। ইয়েস্টারডে আই ওয়াজ দেয়ার, আপনি সুন্দর একটা সেন্টেন্স বলেছেন। তো এখানে ওয়াজ এর ব্যবহারটা আইএনজি ছাড়াও কেন হলো? এই ব্যাখ্যাটা কিন্তু আমি একটু আগেও দিয়েছি। তো সেই ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এখানে আমি লিখলাম ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে আই ওয়াজ দেয়ার, THERE, ইয়েস্টারডে আই ওয়াজ দেয়ার। আপনার বাক্যটা ঠিক এরকম। তো দেখেন এখানে যে ওয়াজের ব্যবহারটা করেছেন, এই ওয়াজের ব্যবহারটা হচ্ছে ইয়েস্টারডে গতকাল, আই ওয়াজ দেয়ার গতকাল আমি সেখানে ছিলাম।
তো এখানে কি আর কোনো ভার্ব আছে এই বাক্যে? নেই, একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ওয়াজ। তো was দেখেন এই অজটা এখানে কিন্তু মেইন ভার্ব। ভার্বের যে বহু রূপ, সেই বহু রূপটা আমরা একটু দেখব। কিভাবে দেখতেছি দেখেন, এখানে বললাম ইয়েস্টারডে আই ওয়াজ দেয়ার, গতকাল আমি সেখানে ছিলাম। একটা অনুষ্ঠান হতে পারে, আমার রিলেটিভের বাসা হতে পারে, যে কোনো একটা প্লেস বুঝাচ্ছে। তো এখানে যেহেতু আর কোনো ভার্ব নাই, এখানে ওয়াজটাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো না, এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই ওয়াজটা আবার যখন অজের আরেকটি ভিন্ন ব্যবহার হয়ে যাবে, এই অজ যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে, তখন এখানে যেমন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ওখানে কিন্তু সে আবার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব হয়ে যাবে। কিভাবে? যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। এখানে ইটিং এই মূল ভার্বকে সাহায্য করার জন্য এসেছে ওয়াজ, এই মূল ভার্বকে সাহায্য করার জন্য এসেছে ওয়াজ, এই জন্য এই ওয়াজটাকে এখানে বলা হচ্ছে হেল্পিং ভার্ব। কিন্তু এই বাক্যে কিন্তু অজ আর হেল্পিং ভার্ব থাকলো না, এই বাক্যে অজ হয়ে যাচ্ছে হচ্ছে মেইন ভার্ব। এই আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, কবে? ইয়েস্টারডে, গতকাল। এখানে অজটা কিন্তু মেইন ভার্ব। এই জন্য বলি ভার্বের এই যে বহু রূপ, এই জন্য কিন্তু দেখেন গতকাল এবং আজকে ভার্বের ক্লাসটাই নিয়েছি, এবং এই যে শব্দগুলো দিয়েছি এগুলো একটু মুখস্থ করবেন, আমি আগামী ক্লাসে একটু ফিডব্যাক নিতে পারি। বেট শব্দের অর্থ আঘাত করা, বেট, বিটেন অথবা বেট। তারপর বিগিন শব্দের অর্থ আরম্ভ করা, বিগিন, বিজ্ঞান, বিগান। ব্রেক শব্দের অর্থ ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্লো, ব্লিউ, ব্লোন। বাই, বট, বট। বার্ন, বার্নড, বার্নড। ব্রেড, ব্রেড, ব্রেড। বেন্ট, বেন্ট, বেন্ট। বিল্ড মানে তৈরি করা, বিল্ট, বিল্ট। বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড। সিড, চিড, চিড। কাম, কেম, কাম। দেখেন আমাদের প্রায় এটা লাগে, কাম এই মাঝখানে অর্থাৎ ভি টু মধ্য যে ভার্ব ফর্ম, এইটা একটু আলাদা, কেম, এবং ভি3 কিন্তু হয়ে যাবে কাম। ভি1 এবং ভি3 কিন্তু একই, কাম, কেম, কাম। এর আইএনজি ফর্ম হবে কামিং, এবং ভি5 অর্থাৎ থার্ড পারসন হবে কামস, মূল ভার্বের পরে এস। ইট, এট, ইটেন, ইটিং এবং ইটস বেশিরভাগ জায়গায় ভি5 বা পঞ্চম নাম্বারে যেটা রয়েছে এটার সঙ্গে এস বা ইয়েস দিলে হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় ব্যতিক্রম থাকে। ওই যে বলেছি ডু ভার্বের ডু, ডিড, ডান, ডুইং এবং ডাজ। ডু ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। না বলেন, না জানার কারণে কিন্তু আমাদের বিপদের সম্মুখীন হতে হয়। বলেন। স্যার, যে বললো একটা প্রশ্ন, হুম। ইয়েস্টারডে আই ওয়াজ দেয়ার, হুম। গতকাল আমি সেখানে ছিলাম। হুম। আচ্ছা, এটাকে এটাকে যদি আবার এভাবেও তো করা যায়, হুম। আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে। ওই ইয়েস্টারডে অ্যাডভার্ব ওটা আপনি পরে দিতে পারেন, ওটা প্রথমে দিতে পারেন। গতকাল, আমি সেখানে গিয়েছিলাম গতকাল, অ্যাডভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই ভার্ব এবং অ্যাডভার্ব মনে রাখবেন, এরা হচ্ছে যমজ দুই ভাই। ভার্ব অ্যাডভার্বকে ছাড়া চলতে পারে না, অ্যাডভার্ব ভার্বকে ছাড়া চলতে পারে না। খুব ভালোভাবে একটু লক্ষ্য করে দেখবেন, এই অ্যাডভার্ব ভার্বের আশেপাশে ঘুরঘুর করতে থাকে। অর্থাৎ এই ইয়েস্টারডে যেটা অ্যাডভার্ব, এটা আপনি প্রথমেও আনতে পারেন, ইয়েস্টারডে আই ওয়েন্ট দেয়ার, অথবা ইয়েস্টারডে আই ওয়াজ দেয়ার, অথবা আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে। অ্যাডভার্বটা বাক্যের মানে প্রথমেও, চতুর্দিকে। হ্যাঁ, দুই দিকে না, শুধু অ্যাডভার্বের ক্লাসটা নিয়েছিলাম, খেয়াল আছে কিনা? আবার নিব। অ্যাডভার্ব হচ্ছে বাক্যের প্রথমেও বসতে পারে, মধ্যখানেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে। মনে রাখবেন আমার কথাটা, অ্যাডভার্ব মাঝেও বসতে পারে, একেবারে প্রথমেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে। এই কথাগুলো একটু মনে রাখবেন, দেখবেন আপনার কথা বলাটা, স্পোকেনের জায়গাটা খুব ক্লিয়ার হবে। ইয়েস্টারডে আই ওয়াজ দেয়ার, অথবা আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে, আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে, একই কথা, সেটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে বলা হলো। দেখেন, হ্যাঁ, আমরা আজকে এইখান থেকে কয়েকটা বাক্য একটু প্র্যাকটিস করি। সে মাছ ধরিতে থাকবে, তারা মাঠে খেলিতে থাকবে, মা কোরআন পড়তে থাকবেন। আমি যাকে বলবো নাম ধরে, সেই কেবল একটু এই বাক্যগুলো ট্রান্সলেট করার চেষ্টা করবেন, না পারলে আমি দেখিয়ে দিব। আমরা শেষের থেকে শুরু করি। শিলা আক্তার, আপনি এই বাক্যগুলো একটু ট্রান্সলেট করতে পারবেন? হ্যাঁ, সে মাছ ধরিতে থাকবে, বলেন কি হবে? এই হ্যাঁ, তারা মাঠে খেলিতে থাকবে, the field. ইন দা ফিল্ড। মা কোরআন পড়তে থাকবেন। Mother read Holy Quran. মাদার উইল বি রিড হলি কোরআন। ইয়েস, তারপর? হুম। He watering হুম। in the plant. হুম। লিলি ইতিহাস করবে, হুম। উইল লিলি রিড এখানে কি ওয়াটারিং হবে?
ওয়াটারিং, সে চারা গাছগুলোতে পানি দিতে থাকবে। হ্যাঁ, এখানে দেখেন এই বাক্যগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওয়াটার শব্দের অর্থ পানি, আবার ওয়াটার শব্দের অর্থ পানি দেওয়া। তো এখানে ওয়াটারিংও বলা যায়, অথবা হি উইল বি গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস, এভাবেও কিন্তু বলা যায়। অর্থাৎ হি উইল বি গিভিং ওয়াটার অথবা ওয়াটারিং দুটা বললেই কিন্তু হবে। হ্যাঁ, তারপর বলেন, লিলি কি ইতিহাস পড়বে? হিস্ট্রি। ফলটি কি তাজা হবে না? ফলটা কি তাজা হবে না? উইল দা না, এখানে ওন টানতে হবে, ওন নেগেটিভ করতে হবে। হ্যাঁ, yes, আমি won't গান the গাইতে fruit, won't the fruit not be fresh? হুম, অর্থাৎ ফলটি কি তাজা হবে না, ফলগুলি কি তাজা হবে না? আমি গান গাইতে থাকিব। হুম। হুম। না না না, ওটা হবে না, এখানে প্রথমে ওন টানতে হবে। নেগেটিভের সময় প্রথমে কিন্তু মানে ফিউচার ইনডেফিনিটের নেগেটিভে উইল নট কে আমরা ওন্ট বলবো। তারপর বলেন, আমি গান গাইতে থাকবো বা গাইতে থাকবো। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি গান গাইতে থাকবো, এখানে একটা আর্টিকেল এ বসাতে হবে। তো দেখেন তারপরের যে বাক্যগুলো, এখানে আবার আমরা বলবো শিশুটি দুধ পান করবে না, আমি সেখানে যাব না। এরপরে বলবেন শারমিন আক্তার প্লিজ, এই বাক্যগুলো একটু ট্রান্সলেট করতে হবে। শিশুটি দুধ পান করবে না, 8 নম্বর থেকে আপনি একটু বলবেন, আমি সেখানে যাব না। আনিস কলা খাবে না, আমরা সময় পাবো না, অভি শিক্ষক হবে না, সে সাহসী হবে না, এইগুলো একটু বলার চেষ্টা করেন প্লিজ। শারমিন আক্তার। ড্রিঙ্ক মিল্ক। মিল্ক, হ্যাঁ, আমি সেখানে যাব না। আই ওন্ট গো দেয়ার। গো দেয়ার, থ্যাংক ইউ। আনিস কলা খাবে না। আনিস ওন্ট ইট বানানা। বানানা, আমরা সময় পাবো না। উই ওন্ট গেট টাইম। উই ওন্ট গেট গেট টাইম। টাইম, গেট শব্দের অর্থ পাওয়া। অভি শিক্ষক হবে না, অভি ওন্ট বি আ টিচার, সে টিচার, সে সাহসী হবে না, হি ওন্ট বি ব্রেভ। হ্যাঁ, এরপর রুমা বেগম। রুমা বেগম, আপনি একটু বলবেন, আমরা এখন খেলবো না, খেলবি না, এটা ভুল লেখা হয়েছে, আমরা এখন খেলবো না, কি হবে বলেন? প্লেইং নাকি স্যার? হ্যাঁ, আমরা এখন খেলবো, এটার ইংরেজি কি হবে? উই উইল প্লে নাও। আর এটা খেলবো না তখন কি হবে? উই উইল নট প্লে নাও। উই উইল নট প্লে নাও। দেখেন, যে কোনো বাক্যে যদি একটি অক্সিলারি ভার্ব থাকে, মনে রাখবেন কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয়, অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসালেই হয়ে যাবে। অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসালে হয়ে যাবে। আমরা খেলবো, আমরা এখন খেলবো, উই উইল প্লে নাও। আর আমরা এখন খেলবো না, উই উইল নট প্লে নাও। ওই যে প্লে, আর এটাকে হেল্প করার জন্য ওখানে একটা উইল রয়েছে, উইলটা কিন্তু অক্সিলারি ভার্ব। এই উইলটার পরে ইয়েস, তোমরা সুখী হবে না, কি হবে 15 নাম্বার? তোমরা সুখী, হ্যাপি। বালকটি কিছু পাবে না, গেট নাথিং, গেট নাথিং। হ্যাঁ, এটা টেন্স আলাদা হচ্ছে, এই জন্য এই টেন্সটা ব্যতিক্রম, এই টেন্সটা ভালোভাবে ধরতে হবে আপনাকে। আইএনজি হচ্ছে যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, আর যখন ফিউচার ইনডেফিনিট হচ্ছে তখন আইএনজি হচ্ছে না। খুবই সহজ হিসাব। আমরা এটা করব না। দেখেন এই বাক্যগুলো যদি আপনাদের করতে সমস্যা হয়, আগে অ্যাফার্মেটিভ করবেন, তারপর নেগেটিভ করবেন। আমরা এটা করব, উই উইল ডু ইট, উই উইল ডু ইট। আর আমরা এটা করব না, উই উইল নট ডু ইট, উই উইল নট ডু ইট। ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল, দা বয়েজ প্রেজেন্টেড ইন দা স্কুল। দেখেন এখানে হয়েছিল, এটা কিন্তু আবার টেন্স পরিবর্তন হয়ে গেল, এটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। আমরা লোকটিকে দেখি নাই, এই বাক্যটা কোন টেন্স? আগে বলতে হবে যে বাক্যটা কোন টেন্স। নুরি, আপনি বলবেন যে আমরা লোকটিকে দেখি নাই, 19 নাম্বার, এটা কি হবে বলেন তো? We did not see the man. হ্যাঁ, সি দা ম্যান, আমরা লোকটিকে দেখি নাই। এখানে ডিড এর পরে কখনো ভার্বের কিন্তু, দেখি নাই। হ্যাঁ, না, এখানে ডু নট কেন দিচ্ছেন? ডু নট কেন দিবেন? এটা তো আমরা তাকে লোকটিকে দেখি নাই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি নেগেটিভ, বাক্যটা কিন্তু ধরতে হবে। নুরি সঠিক বলেছে, অর্থাৎ উই ডিড নট সি দা ম্যান। এখানে ডিড নট কেন দিচ্ছি? যদি এই বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ করি, এমন দাঁড়ায় আমরা লোকটিকে দেখেছিলাম।
আরে নেগেটিভ কেমন হবে? আমরা লোকটিকে দেখেছিলাম না, এভাবে কিন্তু বলা যায় না। আমরা লোকটিকে দেখেছিলাম না ওইভাবে না বলে এখানে বলছি যে আমরা লোকটিকে দেখি নাই, আমরা লোকটিকে দেখি নাই, ইয়েস। তারপর দেখেন তারা মাঠে যায় নাই, 20 নাম্বার, নুরি প্লিজ। They did not go to the field. তারা এখানে দে ডিড নট গো টু দা ফিল্ড, আমরা ইহা জানতাম না। We did not know this. হ্যাঁ, তারপর সে ঝগড়া করছিল না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের She নেগেটিভ। fighting. হি ওয়াজ নট কোয়ারেলিং, করল মানে হচ্ছে ঝগড়া করা, কোয়ারেলিং। ঠিক আছে, তারপর দেখেন এখানে ডে 6 এ রয়েছে, কেহই আমাকে সাহায্য করতে আসে নাই, তোমরা অসহায় ছিলে না, তুমি সাহসী ছিলে না। এই বাক্যগুলো আপনারা একটু লিখে গ্রুপে পোস্ট করবেন, তো এই গ্রুপে দেখি কার কতটা করতে পারেন। তারা দয়ালু ছিল না, তুমি সত্য বলেছিলে, লোকটি ঘুড়ি উড়িয়েছিল, আমি একটা বই কিনেছিলাম। এটা গ্রুপে দিলে কি হবে, একজন অপরজনেরটা দেখতে পারবে, দেখে কিন্তু এখানে মুখস্থ হয়ে যাবে। কেউ যদি ভুল লিখে থাকে তাহলে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো যে একজন ভুল লিখেছে, একজন সঠিক লিখেছে। এই বাক্যগুলো কিন্তু আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করব। বিলকিস বেগম প্লিজ আপনি এই বাক্যগুলো একটু বলবেন। ডে 7 থেকে, তারা কি পরীক্ষায় পাশ করেছে? এই যে দেখেন ডে 7 এর প্রথম অন, তারা কি পরীক্ষায় পাশ করেছে, বলেন তো এটা কি হয়? হুম, আর দে, এটা আরের থেকে দেখেন, আরের থেকে সব থেকে বেশি ভালো হয় যদি আমি এইভাবে বলি। না, এখানে বাক্যটা যদি আমি এভাবে বলি, আগে আমি এই বাক্যটাকে কি করব, এই বাক্যটাকে আমি আগে অ্যাফার্মেটিভ করব। তারা কি পরীক্ষায় পাশ করেছে, এটা তো ইন্টারোগেটিভে রয়েছে, প্রশ্নবোধক, আমি প্রশ্নবোধকে না গিয়ে আমি প্রথমে কিন্তু এটা অ্যাফার্মেটিভে করব। তারা পরীক্ষায় পাশ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য কি হবে, দে হ্যাভ পাসড ইন দা এক্সাম, দে হ্যাভ পাসড ইন দা এক্সাম। এখানে দেখেন পাস্ট এবং হ্যাভ দুইটা ভার্ব রয়েছে, তো যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমি বলেছিলাম কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া থাকে আর ওই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, প্রশ্নবোধক, তাহলে অক্সিলারি ভার্বটা সবার প্রথমে এনে বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। দে হ্যাভ পাসড ইন দা এক্সাম, হ্যাভ দে পাসড ইন দা এক্সাম, ওই হ্যাভটাকে সবার প্রথমে আনবো। হ্যাভ দে পাসড ইন দা এক্সাম, তারা কি পরীক্ষায় পাশ করিয়াছে বা তারা কি পরীক্ষায় পাশ করেছে। মনে রাখবেন এখানে এই যে বাংলা ক্রিয়াটা না, এটা দুই ভাবে উচ্চারণ করা যায়, একটি সাধু ভাষায়, একটি চলিত ভাষায়। করেছে এটা হচ্ছে চলিত ভাষা, আর যদি বলি করিয়া আছে তখন সেটা হয়ে যাবে সাধু ভাষা। আমি 5 ঘন্টা ধরে পড়ছি, এটা বলেন তো, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, বিলকিস আপনি বলেন, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, এটা কোন টেন্স, আগে টেন্সটা বলেন আগে। পাস্ট না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট বলবেন না, ইয়েস, এটা পাস্ট বলবেন না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, এটা এখনো চলমান আছে। তো এটা হবে কি, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 5 ইয়ার্স। এই যে দেখেন ধরে, যাবত বা ধরে থাকলে মনে রাখবেন প্লিজ, যাবত বা ধরে থাকলে এটা কি হবে, যাবত বা ধরে থাকলে ফর হবে, আর হইতে থেকে সে এটা থাকলে সিন্স হবে, হইতে থেকে চেয়ে এটা থাকলে সিন্স হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখেন এই যে বলেছি হইতে থেকে চেয়ে, এই বাক্যে দেখেন থেকে রয়েছে, থেকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এই যে ধরে রয়েছে না, যাবত বা ধরে থাকলে ফর বসে, আর হইতে থেকে চেয়ে এটা থাকলে সিন্স বসে। আমি অতি সহজে কিন্তু আপনাদেরকে এগুলো বুঝাই দিচ্ছি, আপনারা এগুলো একটু বুঝবেন, বাড়িতেও একটু প্র্যাকটিস করবেন। একটা কথা আমার এক স্যার বলতো কি, যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ওয়াক ইন ইংলিশ, ড্রিম ইন ইংলিশ, ইট ইন ইংলিশ, স্লিপ ইন ইংলিশ, লাভ ইন ইংলিশ। এটার অর্থ কি জানেন? যদি ইংরেজি, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যদি আপনি ইংরেজি শিখতে চান, ওয়াক ইন ইংলিশ ইংরেজিতে হাঁটো, ইট ইন ইংলিশ ইংরেজিতে খাও, স্লিপ ইন ইংলিশ ইংরেজিতে ঘুমাও, তারপর ড্রিম ইন ইংলিশ ইংরেজিতে স্বপ্ন দেখো। অর্থাৎ আপনার একটা ইংরেজির জগৎ তৈরি করতে হবে। এখানে আপনারা অনেকেই রয়েছেন, শারমিন আক্তার তিনি আমাদের নোয়াখালী থেকে ক্লাস করছেন, উনি কিন্তু অনেকটা চেষ্টা করে, পার্সোনালি তার সঙ্গে আপনার অনেক কথা হয়, তার আগ্রহটা সে যখনই না পারে আমাকে ফোন দেয়। তো আমি আশা করি আপনারাও ঠিক ওই আগ্রহটা সৃষ্টি করবেন, প্রচুর পরিমাণে ইংলিশটা, আপনি অফিসে কাজ করছেন, কলম দিয়ে লিখতেছেন, তো আপনি কি লিখতেছেন এটা ইংলিশে বলবেন।
আপনি রান্না করছেন, বলবেন নাও আই এম কুকিং কারি, আমি এখন তরকারি রান্না করছি। নাও আই এম কুকিং ফুড, আমি এখন খাবার রান্না করছি। নাও আই এম প্রিপেয়ারিং বিরিয়ানি, নাও আই এম প্রিপেয়ারিং বিরিয়ানি, আমি এখন বিরিয়ানি রান্না করছি। তো দেখেন এই যে শব্দগুলো আমি বলছি, এগুলো কিন্তু কঠিন কোনো কিছু না, এগুলো খুবই ইজি। এগুলো আমরা যদি 1 থেকে 2 বার প্র্যাকটিস করি, আমাদের কিন্তু এগুলো ব্রেনে খুব ক্লিয়ার ভাবে থেকে যায়। আমরা দেখবেন প্রায় কিন্তু দরজায় লেখা থাকে, বিভিন্ন অফিস আদালত গেটে লেখা থাকে প্রবেশ নিষেধ, প্রবেশ নিষেধ। তো এই শব্দটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? এটা বলা যায় নো এন্ট্রি। কি বলা হয় বলেন তো? নো এন্ট্রি। আমরা অনেক সময় অনেককে বলি এখান থেকে চলে যাও বা চলে যাও, এটার ইংরেজি কি হবে? এনিওয়ান ক্যান সে? আজকে থেকে আমার সঙ্গে প্র্যাকটিস করেন, বলেন চলে যাও, এটার ইংরেজি কি হবে? এটা আমার এখন কাছে রয়েছে, এটা ক্লাস শেষে আমি দিয়ে দিব, কিন্তু না দেখেই বলতে হবে চলে যাও। এটার ইংরেজি হবে গো অ্যাওয়ে। হ্যাঁ গো। গো না, গেট আউট কে বলছেন? গেট আউট বললে কি হবে জানেন? গেট আউট সব, গেট আউট হচ্ছে বেরিয়ে যাও, গেট আউট হচ্ছে বেরিয়ে যাও, কিন্তু এটা বলতে হবে গো অ্যাওয়ে। ফিরে যাও, এটা কি হবে? গো ব্যাক। ফিরে যাও কি হবে? গো ব্যাক। ফিরে আসো, কাম ব্যাক। ফিরে আসো কি হবে? কাম ব্যাক। কাউকে আপনি বলবেন তাড়াতাড়ি আসো, কখন কিভাবে বলবেন? কাম সুন। কি বলতে হবে? কাম সুন। দেরি করো না। দেখবেন যে আপনারা অফিসে 2 কলিগে একটা কাজ করছেন, অপরকে বলছেন দেরি করো না, এটা কি হবে? ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে, ডিলেট না, ডোন্ট ডিলে, DELAY, ডিলে। ডিলে বা ডিলেই। শীঘ্রই দেখা হবে, আপনি আপনার বান্ধবীর কাছ থেকে দেখা করে বিদায় নিয়ে চলে আসতেছেন, তাকে বলছেন যে শীঘ্রই দেখা হবে, কি হবে? সি ইউ সুন। সি ইউ সুন, হ্যাঁ এই যে পেরে গেছেন। পরে দেখা হবে, সি ইউ লেটার। কি হবে? সি ইউ লেটার। এগিয়ে যাও কি হবে? গো অ্যাহেড। এগিয়ে যাও কি হবে? গো অ্যাহেড। সামনে দেখো, লুক অ্যাহেড। সামনে দেখো, এটা কি হবে? কি হবে? হ্যাঁ লুক অ্যাহেড বা লুক ফরওয়ার্ড। লুক অ্যাহেড অথবা লুক ফরওয়ার্ড। হুম। এই কথাগুলো কিন্তু আমরা এইভাবে বলতে পারি। আপনারা 2 জনে হাঁটতেছেন, মর্নিং ওয়াক করতেছেন, আপনার যে কলিগ বা আপনার যে ফ্রেন্ড রয়েছে, সে দ্রুত হাঁটতেছে, তাকে আপনি বললেন যে একটু আস্তে হাঁটুন, কিভাবে বলবেন? হ্যাঁ, স্লোলি না? দেখেন আপনাদের কার পাশে জানি একটু শব্দ হচ্ছে, আমি একটু মিউট করে রাখছি, আবার আনমিউট করব। এখানে বললাম যে আস্তে হাঁটুন, এটা বলতে হবে অক স্লোলি। কি হবে? অক স্লোলি। আস্তে গাড়ি চালান। আপনি একটা প্রাইভেট কারে উঠেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আপনার ড্রাইভার অত্যন্ত বেপরোয়া গতিতে, রেকলেস ভাবে গাড়ি ড্রাইভ করছে। কিভাবে? রেকলেস, মনে রাখবেন শব্দটা। বেপরোয়া গতিতে তিনি কিন্তু গাড়ি চালাচ্ছে। আপনি তাকে বললেন যে প্লিজ ড্রাইভার সাহেব একটু আস্তে গাড়ি চালান, কিভাবে বলবেন? ড্রাইভ স্লোলি। তাকে বলবেন প্লিজ ড্রাইভ স্লোলি। এই কথাগুলো কিন্তু আপনাদের প্রতিনিয়ত কাজে লাগে, এগুলো আমি দিয়ে দিব আজকে ক্লাস শেষে। মন দিয়ে শুনুন আমার ক্লাসটা। এই যে দেখেন আমাকে মিউট করতে হয়েছে, কেন মিউট করেছি? আপনাদের কার পাশে জানি একটা ফ্যানের বাতাসের শব্দ আসছে। তো আমি বললাম কি যে আসলে এই শব্দগুলো আমাদের ক্লাসে অমনোযোগিতা সৃষ্টি করে, এটা কিন্তু সবার জন্য ডিস্টার্ব হয়। তো আমি তখন কি বলবো? তখন আমি বলতে পারি যে প্লিজ লিচেন কেয়ারফুলি। আমি এই শব্দটা প্রায়শই ব্যবহার করি, লিচেন কেয়ারফুলি, অর্থাৎ মনোযোগ দিয়ে শুনুন। যাও এখান থেকে, যাও এখান থেকে। আপনার একজনের প্রতি রাগ হচ্ছে খুব তাকে দেখে, আপনি বললেন যে এখান থেকে চলে যাও, বলবেন গেট অ্যাওয়ে। কি বলতে হবে? গেট অ্যাওয়ে। আমরা কিন্তু এটা বলে থাকি যে কেবল জানি কে জীবন, আপনি একটা কথা বলেছিলেন কি, যে গেট আউট, কিন্তু গেট আউট শব্দের অর্থ হচ্ছে বেরিয়ে যাও। ক্লাসে আপনি বলছেন আপনার স্টুডেন্টকে যে তোমার খুব বেয়াদবি চেহারা, তুমি খুব বেয়াদবি করছো, গেট আউট ফ্রম দা ক্লাস, তখন আপনি গেট আউট ব্যবহার করবেন। কিন্তু এখান থেকে যাও, এটার ইংলিশ হবে গেট অ্যাওয়ে। এখান থেকে যাও, এটার ইংলিশ বলতে হবে গেট অ্যাওয়ে। তারপর দেখেন সরে যান, সরে যান। আমরা কিন্তু প্রায় এই কথাটা বলে থাকি। হ্যাঁ। ভাইয়া, হুম। যদি নাও ইউ ক্যান গো। হ্যাঁ, এইটার অর্থ হবে কি জানেন? নাও ইউ ক্যান গো, আপনি এখন যেতে পারেন। নাও ইউ ক্যান গো, এটা কি হবে? আপনি এখন যেতে পারেন। এই যেগুলো আমি বলছি না, এগুলো আমি দিয়ে দিব, একটু পরে শীটটা দিব, এগুলো পড়ে মুখস্থ করে ফেলবেন, দেখবেন এগুলো কিন্তু প্রায়ই কাজে লাগে। সরে যান, আপনি ভিড়ের ভিতরে রয়েছেন, আপনি কাউকে বলছেন প্লিজ আমাকে সাইড দিন বা সরে যান, এটা হবে স্টেপ অ্যাসাইড। স্টেপ অ্যাসাইড, ASIDE। হুম। স্টেপ অ্যাসাইড। তাকে জিজ্ঞাসা করুন। আপনি, আপনার কাছে একটা প্রশ্ন করলাম আমি, আপনার প্রশ্নের উত্তরটা জানা নেই, আপনি পাশের একজনকে দেখিয়ে বলছেন যে তাকে জিজ্ঞাসা করুন, কি হবে? আস্ক হিম। এটা কি, কি বলতে হবে? আস্ক হিম। হ্যাঁ, তার কাছে জিজ্ঞাসা করুন। দেখেন এই যে শব্দগুলো বললাম,
এই শব্দগুলো কিন্তু আহামরি কঠিন কোনো কিছু না। এইটা যদি আমরা 1 থেকে 2 বার প্র্যাকটিস করি, সরে যাও, চলে যাও, তোমার সঙ্গে আবার দেখা হবে, আমার সঙ্গে কথা বলো না, আমার কথাগুলো মন দিয়ে শোনো, এখন এইটা করো না, এখন এইটা করো, এগুলো কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো আমরা একটু মুখস্থ করব, দেখবেন আমরা আমাদের কথা বলাটা আরো বেশি শ্রুতি মধুর হবে। তার চাকরিটা চলে গিয়েছে, করোনাকালীন সময় অনেকের চাকরি চলে গিয়েছিল, তার চাকরিটা চলে গিয়েছে কিভাবে বলতে হবে? হি হ্যাজ লস্ট হিজ জব। job. না, এখানে লস্ট বললে কিন্তু এটা হয়ে যায় তার চাকরিটা চলে গিয়েছিল, কিন্তু আমি বলেছি তার চাকরিটা চলে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ লস্ট হিজ জব, হি হ্যাজ লস্ট হিজ Lost job. জব। এটা কোনো কাজের না। আমরা বলি না যে তুমি যে কাজটা করতেছো এটা কোনো কাজের না, এটা কি হবে? ইট ইজ, ইট ইজ A ইউজলেস। দেখেন এখানে কোনো নট ব্যবহার করব useless. না, বলবো ইট ইজ ইউজলেস, এটা কোনো কাজের না। তারা ক্লাসে প্রায়ই দেরি করে আসে, দে আর অফেন লেট ফর ক্লাস। বাক্যের গঠনটা দেখেন, দে আর অফেন লেট, তারা প্রায়ই দেরি করে, ফর ক্লাস, অর্থাৎ এটার বাংলা এইভাবে দাঁড়ায়, তারা ক্লাসে প্রায়ই দেরি করে আসে, তারা ক্লাসে প্রায়ই দেরি করে আসে। আমি মাঝে মাঝে টিভি দেখি, আই ওকেশনালি অস টিভি, অথবা আই সামটাইম অস টিভি। মনে রাখবেন দুইটার দুই ব্যবহার, সামটাইম মানে হচ্ছে মাঝে মাঝে, আর সামটাইমস যখন এস ব্যবহার করবেন, সামটাইমস মানে হচ্ছে কিছু সময়, সাম টাইম মানে হচ্ছে মাঝে মাঝে, আর সাম টাইমস মানে কিছু সময়। এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে। এইগুলো যে যত বেশি মনে রাখবেন, দেখেন আরো একটু বলি, আপনি আপনার কলিগকে বলছেন যে আমার অফিস এখনই ছুটি হবে, আমরা আজকে সকাল সকাল দুজন বেরিয়ে পড়বো, কি বলতে হবে? যাওয়ার জন্য প্রস্তুত হও, যাওয়ার জন্য প্রস্তুত হও, কি বলতে হবে? বি প্রিপেয়ার্ড, বি প্রিপেয়ার্ড, সতর্ক হও। মনে করলেন যে এখন Be একটা, হ্যাঁ, বি অ্যালার্ট অথবা বি অ্যাওয়ার, দুইটাই কিন্তু রাইট। খুব নোংরা, একটা হোটেলে খেতে গিয়েছেন, পরিবেশটা মনে হচ্ছে খুব নোংরা, কি বলতে হবে? সো ডার্টি। খুব নোংরা, এটা কিভাবে বলতে হবে? সো ডার্টি। এটা খালি, মনে করেন একটা গ্লাসে পানি নাই, বলছেন যে গ্লাসটা খালি, দ্য গ্লাস ইজ এমটি, কি বলতে হবে? দ্য গ্লাস ইজ এমটি, এমটি। তারপর দেখেন এটা পূর্ণ করো, হোটেলে খেতে গিয়েছেন, আপনি ওয়েটারকে বলছেন যে গ্লাসে পানি দিয়ে পূর্ণ করো, ফিল ইট আপ, ফিল ইট আপ, অথবা ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, এটা পূর্ণ করো, ফিল ইট আপ। চলো এটা করি। আপনার অফিসে দুইজন কলিগ আপনারা পাশাপাশি টেবিলে কাজ করতেছেন, হ্যাঁ, লেটস, ইয়েস, লেটস ডু ইট, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ, লেটস ডু ইট। তাড়াতাড়ি করো, মনে করেন এখনই স্কুল ছুটি হয়ে যাবে, পরীক্ষা শেষের দিকে, আপনার ফ্রেন্ডকে বলছেন তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি করো, তখন কি হবে? হারি আপ। আমরা দেখেন এই শব্দটা, এই শব্দটা প্রায়ই ব্যবহার করি, হারি আপ, কি বলতে হবে? হারি আপ, তাড়াতাড়ি করো। আমাকে ছাড়ো, ভালো। হ্যাঁ বুঝিনি, আরেকবার একটু বলেন। মানে এরকম ছোট ওয়ার্ড তো যেহেতু এগুলো একটু বেশি ইউজ হয়, এগুলো হ্যাঁ, একটু এইগুলো প্র্যাকটিস বেশি দিলে ইউজ হয়, ভালো। এগুলো তো আমি গবেষণা করে করে বের করছি, এগুলো দিব, এগুলো আপনাদের সামনে আমি এনে দেখালে আপনারা পারতেন, কিন্তু পারেন কিনা এটা আমি একটু পরীক্ষা নিচ্ছি। যে তাড়াতাড়ি করো কি হবে? হারিয়ে, এটা দিয়ে দিব, ক্লাস শেষে এগুলো পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে দেবো। আমাকে ছাড়ো, লিভ মি, আমাকে ছাড়ো, লিভ মি। আপনাকে একজন ধরে বসেছে, আপনি তাকে বলছেন আমাকে ছাড়ো, লিভ মি। অবশ্যই এসো, আপনার বাসা থেকে আপনার রিলেটিভ বিদায় নিয়ে চলে যাচ্ছে, তো আপনি তাকে যাওয়ার সময় একটা কথা বলছেন কি, যে তুমি আজকে তো চলে যাচ্ছ, তাড়াতাড়ি তুমি আবার এসো, কি বলতে হবে? অবশ্যই এসো, মাস্ট খাম, কি বলতে হবে? মাস্ট খাম, অবশ্যই এসো। অত্যন্ত কার্যকারী, হাইলি ইফেক্টিভ। দেখবেন টিচার আজকে, আজকে আমি যে ক্লাসটা নিয়েছি, আমি যদি বলি দিস ক্লাস ইজ ভেরি হাইলি ইফেক্টিভ, অর্থাৎ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে বলবেন? দিস ক্লাস ইজ হাইলি ইফেক্টিভ, দিস হাইলি ক্লাস ইজ হাইলি ইফেক্টিভ, অর্থাৎ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা অনেক সময় কথার ভিতরে এটা বলি, হ্যাঁ বলা যায়, কিন্তু এই সাহিত্যের ইংরেজি তো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা লিটারেচার বলা হয়, বাংলা একটা সাহিত্য, ইংরেজি একটা সাহিত্য। আপনি ওইটা বললে মনে করেন প্যারাগ্রাফে 10 মার্ক, একটা প্যারাগ্রাফ এসেছে বুক ফেয়ার, তো একজন লিখেছে তাকে দিয়েছে 5। এবার আপনি ওই কেবল কোনটা বললেন, ইম্পর্ট্যান্ট নাকি ইম্পর্টেন্স, ওইটা না বলে হাইলি শব্দটা ব্যবহার করলেন টিচারের। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, এইবার শুনেন, মনে করেন আপনি, হুম, এটা হলে কি তখন দিস ক্লাস ইজ ভেরি ব্যাড, অথবা দিস ক্লাস ইজ নট গুড, দিস ক্লাস ইজ নট মেমোরেবল, অনেক কিছু এখানে সিনোনিম অ্যান্টোনিম আপনারা শিখবেন, দেবো সিনোনিম অ্যান্টোনিমের শীট দিব, এটা পড়ে মুখস্থ করতে হবে সিনোনিম অ্যান্টোনিম। দেখেন এখানে আমি বললাম না গুড মানে ভালো, আপনি বললেন স্যার ওয়েল,
আরেকজন বলল মার্ভেলাস, একজন বলল মাইন্ড ব্লোয়িং। দেখেন এই সবগুলা শব্দের অর্থই কিন্তু ভালো, কিন্তু এখানে এক একজন এক একটা শব্দ ব্যবহার করেছে, যার যার কারণে কিন্তু এগুলা শ্রুতি মধুর হচ্ছে, শুনতে কিন্তু খুব ভালো লাগছে। এই জন্য মনে করতে হবে যে আমাদেরকে, যেহেতু ইংলিশ একটা লিটারেচার, এই লিটারেচার আমাদেরকে শ্রুতি মধুর করতে গেলে খুব ভালো ভালো ওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখবেন বঙ্কিমচন্দ্রের বাংলাটা খুব উচ্চাঙ্গের বাংলা, আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আবার দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের কবিতাগুলো একটু সহজ মনে হয়। তো এটা কেন হয়? একই বাংলা ভাষায় লেখা। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য পড়তে যাবেন, বাংলা ডিকশনারি সঙ্গে নিয়ে বসতে হবে, কারণ ওইখানে এত কঠিন বাংলা লেখা রয়েছে। অর্থাৎ এখানে আপনাকে বিভিন্ন রকমের ওয়ার্ড আপনি ব্যবহার করে আপনার শব্দটাকে আরো রসালো করতে পারেন। ভেবো না আমি বোকা, কি হবে? ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল। ফুল। ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল। ভেবো না আমি অলস। ডোন্ট থিঙ্ক আই অ্যাম লেজি। ডোন্ট থিঙ্ক আই অ্যাম লেজি। ভেবো না আমি দক্ষ। ভেবো না আমি অদক্ষ। মনে করেন আপনি একটা কাজ করতেছেন, আপনার পাশে এসে একজন দাঁড়ালো, তাকে আপনি ইংলিশে বলছেন যে ডোন্ট থিঙ্ক আই এম আনস্কিল্ড। আনস্কিল্ড মানে হচ্ছে অদক্ষ। ভেবো না আমি অসুখী। ডোন্ট থিঙ্ক আই এম হ্যাপি। ডোন্ট থিঙ্ক আই এম হ্যাপি। কিছু কিছু স্ট্রাকচার এগুলো দিয়ে দিব, দেখবেন খুব ভালোভাবে আপনারা কথা বলা শিখে গেছেন। সবাই তোমার মতো না। অল আর নট লাইক ইউ। অল আর নট লাইক ইউ। আমাকে আমাকে শেখাতে এসো না। অনেকে দেখবেন খুব বেশি বাড়াবাড়ি করে, নিজেকে খুব গর্ব বোধ করে যে আমি ভালো পারি। তো আপনি কাউকে বলছেন যে প্লিজ আমাকে শেখাতে এসো না, আমি এটা পারি, কি হবে? ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি। এই যে দেখেন টু টিচ না, আজকে এই ব্যবহারটা করিয়েছি, ইনফিনিটিভের ব্যবহার টু টিচ। আমাকে শেখাতে এসো না। ভার্বের বাম পার্শ্বে যখন টু ব্যবহার করবেন, তখন ওইটা কিন্তু করতে, যেতে, খেতে এমন হয়ে যাবে। যেমন আমি এখন খেতে চাই, নাও আই ওয়ান্ট টু ইট। নাও আই ওয়ান্ট টু ইট। আমি এখন খেতে চাই। আমি এখন যেতে চাই, নাও আই ওয়ান্ট টু গো। এই যে টু গো, টু ইট, এইগুলাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। এইগুলাকে কি বলা হয়? স্যার ইনফিনিটিভ। বলেন। না, নিড মানে প্রয়োজন, ওয়ান্ট মানে চাওয়া বা দরকার, আর নিড মানে হচ্ছে প্রয়োজন। দুইটা প্রায় একই রকম, কিন্তু ওর ভিতরে একটু পার্থক্য থাকে। তুমি আমাকে ঠকিয়েছো, প্রায় আমরা এটা বলি, কি হবে? ইউ চিটেড মি। ইউ চিটেড মি, অথবা ইউ হ্যাভ চিটেড মি দেওয়া যায়, কারণ বাক্যটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ দিলেও হয়। ইউ হ্যাভ চিটেড মি অথবা ইউ চিটেড মি। তুমি কখনো সুখী হবে না। ইউ উইল নেভার বি হ্যাপি। কেউ আপনার মনে ব্যথা দিয়েছে, কেউ আপনার মনে ব্যথা দিয়েছে, তাকে বলছেন যে ইউ উইল নেভার বি হ্যাপি। ইউ উইল নেভার বি হ্যাপি। তুমি কখনোই সুখী হবে না। বিকজ ইউ হ্যাভ হার্ট মি। তুমি আমাকে ব্যথা দিয়েছো। তুমি আমাকে কি করেছো? ব্যথা দিয়েছো। দেখেন ডেইলি কনভারসেশনে কিছু আমরা শব্দ ব্যবহার করি। ডেইলি কনভারসেশনের কিছু শব্দ আপনাদেরকে একটু বলে দেই। আপনাদের পাশে একটু শব্দ হচ্ছে, কার জানে, আমি মিউট করে দিলাম। দেখেন এই যে জায়গাটা না, আমরা এটা কি বলতে পারি, যেমন কি বলি? গুড মর্নিং। আমরা সকালে দেখা হলে কারোর সঙ্গে আমরা এটা বলতে পারি গুড মর্নিং। আমরা তখন অন্য কাউকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে আপনি কেমন আছেন, হাউ আর ইউ। এই শব্দটাও কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কয়েকবার করে ব্যবহার করি। হোয়াটস ইওর নেম। আপনার নাম কি বা তোমার নাম কি? হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন? আজকের এই যেগুলা বলছে এগুলো খুব ইফেক্টিভ স্পোকেন ইংলিশে, এগুলো আপনাদেরকে প্রোভাইড করব। ক্যান আই হেল্প ইউ? আপনার কলিগ একটি কাজ করে উঠতে পারছে না, আপনার কাজটা শেষ, তার পাশে গিয়ে আপনি বলছেন ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সরি আই এম লেট। আপনার অফিসে যেতে একটু দেরি হলো, আপনার বসকে আপনি বলছেন যে সরি আই এম লেট। তারপর কেউ আপনাকে কোনো একটা কাজ করে দিয়েছে, হেল্প করেছে, আপনি তাকে বলবেন থ্যাংক ইউ। কি বলবেন? থ্যাংক ইউ। তারপর আপনি কাউকে বলতে পারেন এক্সকিউজ মি। কি বলতে হবে? এক্সকিউজ মি, আমাকে সাহায্য করুন। অথবা ভুল বললে, ভুল কাজ করে ফেললে, অন্যায় করলে আমরা বলি না সরি, এটা এক্সকিউজ মি। ফরেনাররা কিন্তু এই শব্দটা প্রায় ব্যবহার করে, এক্সকিউজ মি। প্লিজ গিভ মি দ্যাট। প্লিজ গিভ মি দ্যাট। আপনারা টেবিলে খেতে বসেছেন, পানির জগটা টেবিলের অপর প্রান্তে রয়েছেন, আপনি আপনার কলিগকে বলছেন, আপনার রিলেটিভকে বলছেন যে প্লিজ গিভ মি দ্যাট, দয়া করে আমাকে গিভ মি দ্যাট ওয়াটার জগ, ওই পানির জগটা আমাকে দিন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা যখন কোনো প্রশ্ন আমি যখন পড়াই, যদি না বুঝতে পারেন, বলবেন স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যখন ঘড়িতে সময় দেখার প্রয়োজন হয়, তখন আমরা বলবো হোয়াট টাইম ইজ ইট। তখন আমরা কি বলতে হবে? হোয়াট টাইম ইজ ইট। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। হোয়ার ইজ দ্য রেস্ট রুম। হোয়ার ইজ দ্য রেস্ট রুম। ডু ইউ নিড এনি হেল্প?
ডু ইউ নিড এনি হেল্প। এই যে কথাগুলো বলছি এগুলো আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো একটু পড়ে ফেলবেন। প্রতিনিয়ত ইংলিশে কথা বলার জন্য এই শব্দগুলো কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন হয়, খুব বেশি। যখন আপনারা বিদায় নিবেন তখন কি বলবেন? গুড বাই। তখন কি বলতে হবে? গুড বাই। গুড বাই টু সি ইউ স্যার। যখন আমরা কোনো ভুল কাজ করে ফেলি বলি আম সরি, আম সরি। কেউ যদি কোনো ভালো কাজ করে তখন তাকে আপনারা কিভাবে উৎসাহিত করবেন? বলবেন ওয়েল ডান। কি বলতে হবে? ওয়েল ডান। কিপ ইট আপ। দেখেন আর একটু বলবেন কিপ ইট আপ, অর্থাৎ আপনি এটা চালিয়ে যান বা তুমি এটা চালিয়ে যাও, এটা চালিয়ে যাও। এইভাবে এই শব্দগুলো ব্যবহার করবেন, দেখবেন প্রতিনিয়ত। স্যার। ক্যারি অনটাও হবে চালিয়ে যাও, ক্যারি অনটাও কিন্তু চালিয়ে যাও বা চালিয়ে যান, এটাও বলা যাবে। খুব ভালো একটা ইংরেজি। হুম, উৎসাহিত করা না, কিপ ইট আপ মানে এটা চালিয়ে যাও, ওই যে যেটা বলেছে জীবন সে ক্যারি অন। হ্যাঁ, ধরে রাখো, কিপ ইট আপ, একই কথা। তো দেখেন এই শিট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এইগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন, খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি স্পোকেন ইংলিশটা, এবং কেউ যখন কোনো সময় পাবেন কিছু কিছু একটা লিখছেন, লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি ভুলগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসটা ভার্ব সম্পর্কে যতটা শিখিয়েছি, ভার্ব রিলেটেড আগামী ক্লাসেও কিন্তু এইভাবে আপনাদেরকে আমি দিয়ে দিব। আর যদি কারো কোনো সময়ের সমস্যা থাকে এই টাইমটা আমাকে একটু বলবেন, টাইম অনুসারে আপনাদের অন্য ব্যাচে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেখানেও আপনি ভালোভাবে গ্রামার এবং স্পোকেন ইংলিশ চর্চা করতে পারবেন। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। ও সরি সরি, হ্যাঁ আমি এখনই ক্লাসটা কাটবো না, প্রেজেন্টেশন দিচ্ছি, দেখেন আমার এটা মনে ছিল না, ধন্যবাদ। প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি। আর প্রেজেন্টেশনের যে ইয়েটা থাকবে, কিভাবে প্রেজেন্টেশনটা দিতে হয় এটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটা যদি কারো কাছে না থাকে আমি আবারও দিব, বেশ কয়েকবার দিয়েছি। এখানে কনভারসেশন আছে, দেখেন একটা কনভারসেশন ডায়লগ। এই ডায়লগ গুলো আমাদের বেশি করে এখন প্র্যাকটিস করতে হবে। রাজু বলছে হ্যালো মিনা, কি অবস্থা? মিনা বলছে আমি মোটামুটি আছি, সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিচ্ছে। রাজু বলছে কি ব্যাপার? এই দেখেন বাংলা দেওয়া আছে, ইংলিশ। তো এইটা না, প্রেজেন্টেশনটা দিব হচ্ছে কি সম্পর্কে দিলে ভালো হয়? মিতা আপনি একটু হেল্প করেন তো আমাকে প্লিজ। স্যার কি সম্পর্কে দিতে পারি? ঈদ, ঈদ, ঈদ ফেস্টিভ্যাল। স্যার হ্যাঁ, হাউ ইউ হ্যাভ স্পেন্ড ইউর টাইম ইন ঈদ ফেস্টিভ্যাল। ঈদের ভিতরে আপনি আপনার সময়টা কেমন কাটিয়েছেন, কোন আত্মীয়ের বাসায় গিয়েছেন, কিভাবে, টোটাল ঈদ নিয়ে কথা বলতে হবে, ঈদ ফেস্টিভ্যাল। গিভ এ প্রেজেন্টেশন অ্যাবাউট ঈদ ফেস্টিভ্যাল, ঈদ উৎসব নিয়ে একটা, বা ঈদ ডে। ঠিক আছে, আমাদের এনভায়রনমেন্টের আমাদের শিরোনামটা হবে রাইট আপ, গিভ এ প্রেজেন্টেশন অ্যাবাউট ঈদ ডে। ঈদের দিন সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হবে, এইটা আমি এখানে আর লিখলাম না। এই ঈদ ডে সম্পর্কে আপনারা আগামী ক্লাসে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, আমি আপনাদের প্রেজেন্টেশনটা নিব, অনেক ভালো হবে। কথা বলা শিখতে হবে সবাইকে, ইংরেজি শিখে গেলাম মাসের পর মাস। হুম। সম্পর্কে ও রুটিনটা আমি দিয়ে দিচ্ছি, এখানে রুটিনটা আমি এখনই দিই, ঈদের পরে তো আমাদের একটু এলোমেলো হয়ে গিয়েছে, আমি এখন হোয়াটসঅ্যাপে রুটিনটা একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে দেন, তাহলে আমার মনে থাকবে যে স্যার রুটিনটা একটু দেন, এটা লিখে দেন, তাহলে আমার দিতে সুবিধা হবে। অনেক ব্যস্ত থাকে তো, অনেক প্রেশার থাকে।